1924-এর ক্রিসমাসের ঠিক আগেই এই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি। জন্মস্থান পাঞ্জাবের মাঝ অঞ্চলের অমৃতসর জেলার কোটলা সুলতান সিং গ্রামে। এখানকার অন্যান্য শিশুদের মতো রফি স্কুলের পর প্রতিবেশীদের গবাদি পশু চড়াতেন আর গুনগুন করে লোকগীতে গাইতেন। ছোট্টবেলা থেকে গানের প্রতি আগ্রহ থাকলেও বয়স বাড়ার সাথে দায়িত্ব নিতে হয় তাকে। প্রথমে বাবার ধাবা এবং পরে নাপিতের কাজ। তবে নাপিতের কাজ করলেও লোকসঙ্গীতের প্রতিভা বেঁধে রাখতে পারেননি এই কিংবদন্তি শিল্পী। দোকানে হয়ে ওঠে তার মঞ্চ। খদ্দেরদের আড্ডা দিতে গিয়ে ওয়ারিশ শাহের হীর ও পিল্লুর মির্জা গাওয়ার লোভ সামলাতে পারতেন না রফি। তার মিষ্টি কণ্ঠ গ্রাহকদের আকৃষ্ট করত। সেই নাপিতের দোকান থেকে লোকমুখে মোহাম্মদ রফির সুরের প্রচার বাড়তে থাকে। সুরের গল্প পৌঁছে যায় আকাশবাণী প্রধান জীবনলাল মাট্টুর কাছে। এরপর অল্প সময়ের মধ্যে তার কণ্ঠ লাহোরের ফিল্ম স্টুডিওতে পৌঁছে যায় এবং নতুন সঙ্গীত পরিচালক শ্যামসুন্দর গুল বালুচ নিজের ছবির জন্য রফিকে দিয়ে একটা পাঞ্জাবি গানও রেকর্ড করেন। এরপর অনেকটা পিছনে ফিরে তাকাতে হয়নি নাপিত ফিকো ওরফে মোহাম্মদ রফিকে। সুরের ঝড়ে বদলে যায় পরিচয়। নাপিত থেকে উপমহাদেশের কিংবদন্তি হয়ে ওঠেন রফি। 1980 সালে তার মৃত্যুর পর 44 বছর পেরিয়ে গেছে। তবুও রফির গানগুলো আকাশবাণী মুম্বাইয়ের বিবিধ ভারতীয় পরিষেবা এবং নয়াদিল্লি থেকে অল ইন্ডিয়া স্টুডিওর এবং রেডিওর উর্দু পরিভাষাতে এখনো একইভাবে ততটাই জনপ্রিয়। প্রায় শোনা যায় সেই সব জনপ্রিয় গানগুলো। যদিও প্লেব্যাক গাওয়া প্রথম সেই ছবি ফ্লপ হয়েছিল, এরপর দীর্ঘ লড়াই করতে হয়েছে এই শিল্পীকে। পরে মুম্বাই এসে প্লেব্যাক গেয়ে নিজের ভাগ্য বদলের সিদ্ধান্ত নেন। এরপর 1944 সালের শেষের দিকে রফি ট্রেনে করে নিজের স্বপ্নের শহর মুম্বাইয়ে পৌঁছে যান। দীর্ঘ সময় পর 1949 সালে রফি তার প্রথম সুযোগ পান। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে পাঞ্জাব ভাগ হয়ে যায়। সেই রক্তাক্ত বিভাজনে মোহাম্মদ রফি আবেগঘন গান গেয়েছিলেন। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডেও গেয়েছিলেন আবেগঘন গান। ভারত জুড়ে মদন মোহন, হংসরাজ, বেঙ্গল, শ্যামসুন্দর, আল্লাহ রাখা কুরেশি, খৈয়াম, অপি নায়ার, এস মহিন্দর এবং শার্দুল সিং কোয়াত্রা সহ সমস্ত পাঞ্জাবি সঙ্গীত পরিচালকদের পছন্দের গায়ক হয়ে উঠেছিলেন রফি। মৃত্যুর পর 44 বছর পরেও তার জনপ্রিয়তা কমেনি। রাজু আহমেদ, বার্তা 24।